আচ্ছা, তোমার কি একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? এভাবে শ্বশুরবাড়িতে আছো, তোমার কি একটু লজ্জা করছে না? মানুষ এতটা নির্লজ্জ কি করে হতে পারে? ফারিয়া, তুমি সব কিছু জেনেও না বোঝার বান কেন করছো? আমি কিছু বুঝতে পারছি না। এছাড়া আমার কি করার আছে বলো? আমি কি চাকরির জন্য চেষ্টা করছি না? তোমার কারণে আমি কাউকে মুখ দেখাতে পারছি না। সবার কাছে আমি ছোট হয়ে আছি। আমি তোমাকে ভালোবেসে ভুল করেছি। এখন আমি সেটা বুঝতে পারছি। আমি কখনো ভাবতে পারিনি তোমার সাথে আমার এরকম পরিস্থিতি হয়ে যাবে। ফারিয়া, তুমি রাগের মাথায় কি বলছো তুমি কি বুঝতে পারছো? আমি এখানে অসহায়। অনার্স মাস্টার্স কমপ্লিট করে যদি দিনমজুরির কাজ করতে হয়, তাহলে মান সম্মানটা কোথায় যাবে একবার ভেবে দেখেছো? আমি কোনো কিছু বুঝতে চাই না। তুমি কোনো কিছু একটা ব্যবস্থা করো, আর না হলে তুমি এখান থেকে চলে যাও। আমি চাই না তুমি আর আমাদের বাসায় থাকো। ঠিক আছে, আমার আর কোনো কিছু বলার নেই। তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছো, সেখানে আমার কি বলার আছে? আমি কালকে সকালে চলে যাব। তখনই ফারিয়া রাগে লোক নিয়ে চলে গেল। আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না, আমি বুঝিয়ে বলছি। আসলে আমি বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে থাকছি। আজকালকার যুগে শ্বশুর বাড়িতে থাকা এটা সত্যি ভাবা যায় না। গল্পে ফেরা যাক। আমি রুমে বিছানায় চুপচাপ শুয়ে আছি আর চিন্তা করছি কি করব আমি। আমি ফারিয়ার ভালোবাসা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা কখনো কল্পনা করিনি। ফারিয়া তো আমাকে বলেছিল আমার সকল বিপদে আপদে সবসময় পাশে থাকবে, কিন্তু আজ ফারিয়া আমাকে এসব কি বলছে? সে নিজেই আমাকে বাসা থেকে চলে যেতে বলছে। এখানে আমার কি করার আছে? এসব আমি ভাবতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। রাতে ফারিয়ার রুমে এসে এক পাশ হয়ে শুয়ে পড়ল। আমার সাথে কোনো কথা বলল না। আমিও আর নিজ থেকে কথা বলতে চাইলাম না। হয়তো ফারিয়া অনেক কষ্ট পাচ্ছে। আমি ফারিয়াকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। ফজরের সময় আমার ঘুমটা ভেঙে গেল। তারপর আমি উঠে রেডি হয়ে নিলাম। আজকে বাড়ি থেকে চলে যাব। আমি ফারিয়ার দিকে তাকিয়ে দেখি সে কাঁথা জড়িয়ে শুয়ে আছে। দেখতে অনেকটা মায়াবী লাগছে। ফারিয়ার চেহারা বেশ অনেক সুন্দর। তারপর আমি রেডি হয়ে ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলাম। এসে একটা ট্রেনের টিকিট কাটলাম। উদ্দেশ্য চট্টগ্রাম। ট্রেনের টিকিট কেটে আমি আমার নিজের সিটে এসে বসে আছি। আর তখনই মনে হয়ে গেল আমার পুরনো অতীত। এই অতীতগুলো কখনো ভালো থাকতে দেয় না আমাকে, যখন আমার সব কিছুই ছিল। আমি ঘুম থেকে উঠে দেখি শাহারি আমার পাশে নেই। এটা দেখে আমার বেশ চিন্তা হয়ে গেল। রাতে তো একটু বেশি রাগ দেখিয়ে ফেলেছি। এখন কি সত্যি সত্যি চলে গেছে? ও চলে গেলে আমার কি হবে? আমি তো তাকে ছাড়া থাকতেই পারবো না। তারপর আমি বাড়ির অনেক জায়গায় খুঁজছিলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। তারপর নিরাশ হয়ে টেবিলের দিকে তাকালাম, আর টেবিলে একটা চিরকুট রাখা। আমি চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলাম। সেখানে লেখা, আর কখনো আমাকে নিয়ে অপমান সহ্য করতে হবে না তোমার। আমি চেয়েছিলাম তোমাকে নিয়ে ভালো থাকার জন্য, কিন্তু হয়তো হয়তো আমি ভুল ছিলাম। তুমি ঠিক ছিলে। নিজের যত্ন নিও, আর আমার কথা চিন্তা করো না। আমি কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবো। আমাকে খুঁজে কোনো লাভ নেই। যেদিন নিজে কিছু করতে পারবে সেদিন আমি তোমার সামনে আসবো। আমি যে চিঠিটা পড়ে বুকে জড়িয়ে কান্না করতে লাগলাম। আজকে আমার জন্য শাহরিয়া আমাকে ছেড়ে চলে গেল। রাতে এতটা কথা বলা আমার উচিত হয়নি। আমি তো ওর সব কিছুই জানি, তবুও আমি যে কেন বলতে গেলাম। এখন আমি কি করব? কোথায় খুঁজে পাবো তাকে? এদিকে আমি ট্রেনে বসে আছি। একটু পর ট্রেন ছেড়ে দিল। আমিও হেলান দিয়ে বসলাম। আর হেলান দিতেই আমার পুরনো কিছু স্মৃতি সামনে ভেসে আসলো, যখন আমার ফারিয়ার সাথে পরিচয় হয়। চলুন ফ্ল্যাশব্যাক থেকে জেনে আসি। বাবা ছিলেন অনেক বড় ব্যবসায়ী, শহরের মধ্যে টপ বিজনেসম্যানের মধ্যে একজন বলা যায়। সেই সুবাদে সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল আমার। ছোটোবেলায় ভালোভাবেই কেটে যায়। সবার সঙ্গে বাবা মা ভালোই চলছিল আমাদের দিনগুলো। আমি এসএসসিতে তেমন একটা ভালো রেজাল্ট করতে পারিনি। বাবা যদিও আমার উপর রাগ করেছিল, কিন্তু কিছুদিন পর ঠিক হয়ে যায়। আমিও নতুন কলেজে ভর্তি হলাম। কিছু নতুন নতুন বন্ধু বান্ধব হলো। ওদের সঙ্গে আড্ডা, ক্লাস করা সব কিছু ভালোই চলতে লাগলো। একদিন আমি ক্লাস করছিলাম, আর তখনই ক্লাসের মধ্যে একটা মেয়ে প্রবেশ করলো। হয়তো মেয়েটা এই কলেজে নতুন ভর্তি হয়েছে। মেয়েটা দেখতে অদ্ভুত সুন্দর ছিল। আমি মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। আর তখন স্যার আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। মেয়েটার নাম ছিল ফারিয়া চৌধুরী।
নামটা অনেক সুন্দর দেখতে, মাশাল্লাহ। আমিও ক্লাস করে বের হলাম, আর তখনই ইচ্ছে করি মেয়েটার সঙ্গে ধাক্কা খেলাম। আর তখন মেয়েটা বলতে লাগলো, আচ্ছা, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা মেয়ের উপর ইচ্ছে করে ধাক্কা দিলেন, মানে মেয়ে দেখলে কি ধাক্কা দিতে ইচ্ছে করে? আজব। এই জন্যই আমি এই কলেজে ভর্তি হতে চেয়েছিলাম না। আসলে আমি আপনাকে দেখতে পাইনি। আর আপনাকে এই কলেজে ভর্তি হতে কে বলেছিল? আমি বলেছিলাম? আপনার মতো মেয়ে যদি এই কলেজে ভর্তি হতো, এটা যদি আমি আগে জানতাম, তাহলে আমি নিজেই কলেজ ছেড়ে দিতাম। আচ্ছা, আমি কি মশা নাকি মাছি যে আমাকে দেখতে পাননি? আপনি ফালতু কথা বলার আর জায়গা পান না, তাই না? একে তো ধাক্কা দিলেন, তার উপর আবার সরি না বলে আরও উল্টো ঝগড়া করছেন। তো আপনি যদি আমাকে এসব ফালতু কথা বলেন, তাহলে কি আমি আপনার কথা শুনবো? নাকি হ্যাঁ, আপনি মনে হয় আমার সাথে ঝগড়া করছেন না, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পাঠ করছেন। আপনাকে এত কথা বলার সাহস কে দিয়েছে? আপনি আমাকে চিনেন? আপনার সঙ্গে আমি এখন ভালোভাবে কথা বলছি দেখে আপনার কোনো গায়ে লাগছে না। সাইড দিন, আমি যাব। তা আপনি যাবেন? আমি কি আপনাকে ধরে রেখেছি নাকি? আর ফ্লোরে পড়ে গেলে কেউ আর এত ব্যথা পায় না। আপনি শুধু শুধু নাটক না করে চুপচাপ চলে যান। এই বলে আমি সাইড দিয়ে চলে আসলাম। আমি এসে একা একাই হাসছি। জানি মেয়েটা এখন আমার দিকে তাকিয়ে আছে রাগে লুক নিয়ে। সামনে গেলেই হতো বলদেবের সাপের মতো ফুসফুস করছে। আমি বন্ধুদের কাছে এসে বসলাম, আর তখন নিলয় আমাকে বলতে লাগলো, দোস্ত, তুই কি মেয়েটাকে সত্যিই ভালোবেসে ফেলেছিস? আমারও তো অনেক পছন্দ হয়েছে, ইচ্ছে করছে এখনই তাকে হোটেলে নিয়ে যাই। দোস্ত, আমি তাকে অনেক ভালোবেসে ফেলছি, এবং সেটা আমি পবিত্র করেই পেতে চাই। আমিও অন্য ছেলেদের মতো না, তুই এটা ভালো করে জানিস। তাছাড়া আমার আসল পরিচয় আমি তাকে কখনো দিব না। আমি চাই সে শুধু আমাকে ভালোবাসুক। আমি চাই না কেউ আমার বাবার টাকাকে ভালোবাসুক। দোস্ত, তোর সাথে আমার ক্লাস 1 থেকে পরিচয়, সেই থেকে বন্ধুত্ব। তোর ব্যাপারে আমি সব কিছুই জানি। যাক, অবশেষে তাহলে তুই একটা মেয়েকে পছন্দ করলি, আর ছদ্মবেশে থাকার কি দরকার? দোস্ত, তুই জানিস না যে আজকালকার মেয়েরা শুধু ছেলেদের টাকা দেখে প্রেম করে? আমি চাই যে ফারিয়া আমার টাকা দেখে নয়, শুধুমাত্র আমাকে দেখে ভালোবাসবে, এবং সেটা আমি করব। তুই শুধু আমার পাশে থাকিস। ইনশাল্লাহ, আমি তোর পাশে সব সময় থাকবো। তাই আবার বাসায় চল, খুব খিদে পেয়েছে। পরে বিকেলবেলা তো আবার বের হতে হবে নাকি? তারপর আমি আর নিলয় বাসায় চলে আসলাম, আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর রেস্ট নিতে লাগলাম। বিকেলবেলা বাইক নিয়ে বের হলাম। আমি নিলয়ের বাসার সামনে এসে নিলয়কে নিয়ে বাইক চালাতে লাগলাম, আর তখন আমাকে নিলয় বলতে লাগলো, দোস্ত, তুই তো ফারিয়ার বাসাটা সঠিকভাবে চিনিস না, তাহলে ওর বাসার সামনে কি করে যাবি? চারপাশে এত বাড়ি, তোর ফারিয়ার বাড়ি কোনটা এটাই তো চিনতে পারছি না। তুই কি চিনিস? আমি ফারিয়ার বাসাটা চিনি না, তবে ফারিয়া হয়তো জাকির স্যারের কাছে প্রাইভেট পড়ে। আমার সাথে ঝগড়া হওয়ার পর আমি যখন চলে আসতে লাগলাম, তখন তার ফোনে একটা কল আসছে, আর সেখানে ফারিয়া জাকির স্যারের নাম নিয়েছিল, আর বলেছিল বিকাল 4টা থেকে যাবে। সেটা ধারণা করে আমি এখন যাচ্ছি। দোস্ত, তুই তো লিজেন্ড, আমাকেও একটু বুদ্ধি দে। আজ পর্যন্ত তো একটা প্রেম করতে পারলাম না। কত ইচ্ছে ছিল কলেজে এসে প্রেম করব, নিজের একটা মানুষ থাকবে। শোন, তুই আগে লুচ্চামি বাদ দিয়ে তারপর প্রেম করার চিন্তা করিস। আর রাতের বেলায় খাপলা জাল না পেলে দিনের বেলায় কাউকে মন থেকে প্রপোজ করিস, যার জন্য তোর মনের ভিতরে একটা ফিলিংস হবে, তুই মনে করবি এটাই তোর আসল মানুষ। তারপর আমরা কথা বলতে বলতে জাকির স্যারের প্রাইভেটের সামনে চলে আসলাম। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে আছি বাইকের কাছে, আর তখনই দেখি ফারিয়া ইচ্ছা করে এদিকে আসছে। আমি এটা থেকে তো মহাখুশি। ফারিয়া এসে আমার একটু সামনেই নামবো, আর আমিও রিক্সা মামার কাছে গেলাম, গিয়ে ভাড়াটা দিলাম, আর রিক্সা মামা ভাড়া নিয়ে সোজা চলে গেল। আর তখন আমাকে ফারিয়া বলতে লাগলো, আচ্ছা, আপনি কেন আমার ভাড়াটা দিলেন? রিক্সা করে এসেছি আমি, আমি ভাড়া দিব। তা না করে আপনি কেন ভাড়াটা দিবেন? আমার মন চাইলো তাই ভাড়া দিয়ে দিলাম। প্রাইভেটের সময় হয়ে যাচ্ছে, এখন আমার সঙ্গে ঝগড়া করলে অনেক দেরি হয়ে যাবে, তাই কোনো কথা না বলে ভিতরে চলে গেলে ভালো হয়। আমি আর কোনো কথা না বলে প্রাইভেটে চলে আসলাম। প্রাইভেটে এসে স্যারের সঙ্গে কিছু কথা বললাম। তারপর স্যার একে একে সব পড়া বোঝাতে লাগলো। আমি প্রাইভেট শেষ করে বের হয়ে দেখি এখনও ছেলেটা দাঁড়িয়ে আছে বাইকের উপর, বসে বসে ফোন টিপছে। আমি আশেপাশে একটা রিক্সা খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আর এটা ছেলেটার চোখ এড়িয়ে যায়নি। আমি দেখতে পেলাম ফারিয়া রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি করে বাইক স্টার্ট দিয়ে সামনের মোড়ে চলে আসলাম, আর মোড়ে এসে একটা রিক্সা পাঠিয়ে দিলাম ফারিয়ার কাছে। ফারিয়াও উঠে পড়ল কোনো উপায় না পেয়ে। আশেপাশে কোনো রিক্সা নেই, আমি এসব দূর থেকে দেখছিলাম। আমি ফারিয়ার রিক্সার পেছনে যেতে লাগলাম, তবে সেটা ফারিয়া হয়তো দেখতে পায়নি,
কারণ ফারিয়ার বাসাটা চেনার জন্য কিছুক্ষণ পর ফারিয়া তার বাসার সামনে নেমে পড়ল, আর আমিও বাইক ঘুরিয়ে চলে আসলাম। তারপর দোকান থেকে কিছু খেয়ে নিলয়কে বাসায় নামিয়ে দিয়ে আমিও আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে এসে বসে আছি, আর তখনই মা আমার জন্য কফি নিয়ে আসলো, আর তখন আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, এভাবে আর কতদিন চলবে বল তো? তুই ছাড়া আমাদের কে আছে বল? মাঝে মাঝে তো একটু কোম্পানিতে যেতেও তো পারিস নাকি? মানুষ তো শখ করেও কোম্পানিতে যায়। তোর বাবারও তো বয়স হয়েছে নাকি? এখন তো ওনার বিশ্রাম করার বয়স। মা আমি এত প্যারা নিতে পারবো না, এভাবে আছি ভালো আছি, পড়াশোনা শেষ করি তারপর দেখা যাবে, কিন্তু পড়াশোনা শেষ না হওয়ার আগে আমি অফিসে যেতে পারবো না। তোর সঙ্গে কথা বলাটাই আমার অন্যায় হয়। আমি যদি একটা বলি তুই আমাকে 10টা বুঝিয়ে চলে যাস। সারাটা জীবন এভাবে আমাকে জ্বালিয়ে মারলি। মা তুমি কেন বুঝতে পারছো না? এখন আমি যেভাবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, যখন ইচ্ছে তখন বের হতে পারছি, অফিসে থাকলে সেই রুটিন মাফিক চলতে হবে। সকালবেলা যাও, সন্ধ্যাবেলায় ফিরে আসো। এটা কি কোনো জীবন হতে পারে বলো? আমি চাই জীবনটাকে অন্যভাবে উপভোগ করতে। তুই নিজের মতো করে উপভোগ কর, সেটা তো আমি মানা করিনি। তুই সাধারণভাবে চলাফেরা করিস, এতেও আমাদের কোনো দুঃখ নেই, বরঞ্চ আমাদের গর্ব হয় যে তোর মধ্যে কোনো অহংকার নেই। কিন্তু পড়াশোনার পাশাপাশি যদি তোর বাবার অফিসে গিয়ে তোর বাবাকে কিছু কাজে হেল্প করিস, তাহলে কি তোর বাবার উপকার হয় না? চিন্তা করো না মা, সময় পেলে আমি থেকে যাব। এখন আমি পড়তে বসবো, যাও। আর শোনো, আজকে রাতে চিকেন রান্না করবা। তারপর মা চলে গেল, আমিও কফিটা খেয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে সেদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর খাবার টেবিলে গিয়ে দেখি বাবা নাস্তা করছে। বাবার সঙ্গে কিছু কথা বলে আমি চলে আসলাম কলেজে। কলেজে এসে নিলয়ের সঙ্গে আড্ডা দিচ্ছি, আর অপেক্ষা করছি ফারিয়ার জন্য, কখন ফারিয়া কলেজে আসবে। একথা বলতে না বলতেই ফারিয়া কলেজের গেট দিয়ে প্রবেশ করলো। ফারিয়া আমাকে দেখে না দেখার বান করে চলে যেতে লাগলো, আর তখন আমি সামনে গিয়ে বললাম, আচ্ছা আমাকে এভাবে দেখেও না দেখার বান করে চলে যাচ্ছ কেন? তুমি আমার সঙ্গে কথা বললে তোমার কি হয়? সব সময় কি আমি ঝগড়া করি বলো? আপনি কালকেও তো আমাকে আপনি করে বলতেন, আজকে আবার হঠাৎ করে তুমি করে কেন বলছেন? তাছাড়া যার সঙ্গে ঝগড়া হয় তার সঙ্গে কথা না বলাটাই উচিত, তাহলে তো আর ঝগড়া হবে না, তাই না? আমার ভালো লাগছে তাই তুমি করে বলছি। তুমি আমাকে তুমি করে বলবা, কারণ যেহেতু আমরা একই ক্লাসে পড়ি, আর ঝগড়া করতে কিন্তু বেশ ভালোই লাগে আমার। আমি কারোর সঙ্গে ঝগড়া করা পছন্দ করি না। যদি ঝগড়া করি তাহলে একটা সময় আমি নিজেই কান্না করে দেই, তাই আমি চাই না আমি নিজেকে কষ্ট দেই। এই বলে আমি ওর সামনে থেকে চলে আসলাম, আর ক্লাসে এসে নতুন বান্ধবীদের সাথে কথা বলতে লাগলাম। সবাইকে বেশ ভালোই লাগলো, কিন্তু এই ছেলেটার ভাব আমি কিছুই বুঝতে পারছি না। অন্য ছেলেগুলো আমার দিকে পর্যন্ত তাকিয়ে থাকে না, এটা কি তাহলে ওর জন্য হতে পারে? এদিকে আমি আবার নীলার সঙ্গে কথা বলতে লাগলাম। তারপর আমিও ক্লাসে চলে আসলাম, আর ক্লাসে এসে আমি আর নীলয় পিছনের বেঞ্চে বসলাম। আর একটু পর স্যার ক্লাসে এসে পড়া বোঝাতে লাগলো, আর আমি ফারিয়ার দিকে তাকিয়ে আছি। ফারিয়া সেটা অনেক ভালো করে লক্ষ্য করলো, আর আমার দিকে মাঝে মাঝে রাগের দৃষ্টিতে তাকাচ্ছে। আমার সেটা অনেক ভালো লাগলো। তারপর আমি ক্লাস শেষ করে বের হলাম। আমি আগে এসে মাঠের মধ্যে বসে আছি। একটু পর ফারিয়া বের হলো, সাথে আরেকটা মেয়ে, হতো তার বান্ধবী। আমি পাশের মেয়েটাকে চোখের ইশারায় চলে যেতে বললাম। এই বলে কোনো কিছু না বলে ওই মেয়েটা ছুটে গেল, আর আমি সামনে গেলাম, আর ফারিয়াকে বলতে লাগলাম, আমরা কি বন্ধু হতে পারি না? সত্যি বলছি, আর কখনো ঝগড়া করবো না। আমার সামনে আসলে তুমি কেন গুমরা মুখ হয়ে থাকো? একটু হাসলেও তো পারো। আমার কোনো বন্ধুত্বের দরকার নেই, আর আমাকে কোনো বিরক্ত করবেন না। আপনি আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দেন প্লিজ। এভাবে আমি চলে আসলাম। তারপর রিকশায় করে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, আর কিছুক্ষণ রেস্ট নিয়ে যেতে লাগলাম জাকির স্যারের প্রাইভেটে। এদিকে আমি বাসায় চলে আসলাম, আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বের হলাম বাইক নিয়ে। আমি বাইকে করে এসে সেদিনের মতো আজকেও দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফারিয়া রিক্সা থেকে আমার সামনে নেমে পড়ল। আমি আগেই ভাড়া দিয়ে দিলাম, আর তখন আবার ফারিয়া আমাকে বলতে লাগলো, আচ্ছা
আপনি আমার কাছে কী চান বলেন তো? প্রতিদিন আমার জন্য কেন দাঁড়িয়ে থাকেন? আর কেনই বা আমার রিক্সা ভাড়া দিয়ে দেন? আমি কি আপনার মতো ফকিন্নি নাকি? আজকে রাতে ঘুমানোর আগে একটু ঠান্ডা মাথায় আমার ব্যাপারে চিন্তা করবে। তুমি নিশ্চয়ই উত্তরটা পেয়ে যাবে। আমাকে নিজে থেকে কিছু বলতে হবে না। যাও আবার প্রাইভেটে যাও। সারাদিন তো ভন্ডের মতো ঘোরাফেরা করেন। প্রাইভেট না পড়লে পাশ করতে পারবেন না, আর পাশ না করলে কিন্তু ইয়ার চেঞ্জও হবেন না। এটা কিন্তু স্যার ক্লাসই বলেছেন। তুমি যদি চাও তাহলে তোমার সাথে পড়তে পারি। আচ্ছা, আমি কি খুব খারাপ একটা ছেলে, তাই না? সত্যি বলছি, তুমি যদি জীবনে আসো না তাহলে নিজেকে অনেক পাল্টে ফেলবো। তখনই ফারিয়া আমায় কোনো কিছু না বলে চলে গেল, আর আমিও হতাশ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম। কখন ফারিয়া আবার বের হবে তাকে একটা নজর দেখব। 1.5 ঘন্টা পর ফারিয়া বের হলো, আর আমিও প্রতিদিনের মতো রিক্সায় ডেকে এনে দিলাম। আমি বললাম, অন্ততপক্ষে ফেসবুক আইডিটা দিলে তো ভালো হতো, তাই না? আর কত এভাবে দাঁড়িয়ে থাকবো, কিছু তো অন্তত বলো। আমার ফেসবুক আইডির নাম ফারিয়া চৌধুরী। এবার হয়েছে, এবার আমাকে যেতে দিন। আমি বাসায় যাব, আমার সময় নেই যে আপনার সাথে বসে বসে আড্ডা দিব। তারপর ফারিয়া চলে গেল, আর আমিও আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে মাকে বললাম কফি দেওয়ার জন্য, আর একটু পর মা আমার জন্য কফি নিয়ে আসলো। আমি ফারিয়াকে মেসেজ দিলাম, জানি না ফারিয়ার রিপ্লাই দিবে কি না। অনেকক্ষণ ওয়েট করার পর ফারিয়ার রিপ্লাই দিল না। আমি পড়তে লাগলাম, আর তখনই হঠাৎ করে ফারিয়ার আইডি থেকে মেসেজ আসলো। আমি মেসেজটা ওপেন করে দেখি সেখানে লেখা, এখন তো পড়ার সময়, পড়তে গিয়ে বসেও কি কেউ ফোন চালায়? আর আমাকে রাগ দেখানোর অধিকার কে দিয়েছে আপনাকে? তুমি কেন বুঝতে পারছো না আমি কি বোঝাতে চাচ্ছি? তুমি কি একটু বুঝতে পারছো না? আর কি করলে তুমি বুঝবে বলো আমায়? কালকে কলেজে একটু তাড়াতাড়ি এসো, ঠিক আছে? তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো তোমাকে আমার বলতে হবে। এই বলে ফারিয়া অফলাইনে চলে গেল। আমি তো মহা খুশি। ফারিয়া কালকে নিজে থেকে আমাকে কলেজে তাড়াতাড়ি আসতে বলেছে। তারপর আমি রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা তাড়াতাড়ি করে কলেজে চলে আসলাম। কলেজে এসে অপেক্ষা করতে লাগলাম ফারিয়ার জন্য। একটু পর ফারিয়া আসলো। ফারিয়া এসে আমাকে বলতে লাগলো, আপনি আমাকে যা বোঝাতে চাচ্ছেন আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার জীবনে একটা ছোট্ট কাহিনী ঘটে গেছে যেটা আপনাকে বলার দরকার। আসলে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু আমি ছেলেটাকে কখনো বলতে পারিনি যে আমি তাকে ভালোবাসি। তার আগে ছেলেটা অন্য কাউকে নিয়ে পালিয়ে গেছে। ও ছিল আমার প্রথম ভালোবাসা। তারপর থেকে আমি কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না। আর আমি এই ছেলেটাকে একতরফা ভালোবেসেছিলাম, কিন্তু কপালে নেই। আপনার মতো এরকম আমার পিছনে অনেক ছেলে আছে, কিন্তু সঠিক মানুষকে চিনতে আমার বড্ড কষ্ট হয়। আমি আর এরকম ভুল করতে চাই না। সময় বলে দিবে আমি কার হতে পারবো। আসি। এই বলে ফারিয়া চলে গেল। আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। কি বলার আছে? আমার একটা মানুষ যদি বিশ্বাস করতে না পারে, আমার সাথে যদি অন্য কাউকে তুলনা করে, এটার মতো কষ্ট হয়তো আর পৃথিবীতে কিছুই নেই। কেউ যদি কাউকে অন্যের সাথে তুলনা করে, এটা কতটা কষ্টের সেটা আসলে বলে বোঝাতে পারবো না। আমি বাইকটা বের করে একাই ড্রাইভ করতে লাগলাম। কোন দিকে যাচ্ছি কিছুই জানি না। আমি একটা সময় নদীর পাড়ে চলে আসলাম। নদীর পাড়ে এসে একা একা বসে আছি। নদীতে নৌকা চলছে, মাঝে মাঝে দু একটা কাপল ঘোরাঘুরি করছে। তারপর আমি অনেকক্ষণ বসে থেকে বাসায় চলে আসলাম, আর বাসায় এসে চুপচাপ শুয়ে রইলাম। এইভাবে সারাটা দিন পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় পড়ার টেবিলে বসে আছি, কিন্তু কিছুতেই পড়ার মনোযোগ দিতে পারছি না। শুধু ফারিয়ার কথাই মনে হচ্ছে। আমি রাতের বেলা লুকিয়ে বের হলাম, উদ্দেশ্য ফারিয়াকে দেখার জন্য। আমি বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আর তখনই দেখতে পারলাম ফুচকার দোকান। আমি একটা ফুচকা নিয়ে ফারিয়ার বাসায় যেতে লাগলাম, আর ফারিয়ার বাসার দেওয়াল টপকে দোতলায় উঠলাম পাইপ দিয়ে। আমি একটা রুমে তাকে দেখি, ফারিয়া পড়ার টেবিলে বসে বই পড়ছে। আমি রুমে প্রবেশ করলাম, আর তখন হঠাৎ করে আমাকে ফারিয়া দেখতে পেল, দেখে ভয় পেয়ে গেল। আমি তাড়াতাড়ি করে ফারিয়ার মুখ চেপে ধরলাম। যদি কেউ জানতে পারে তাহলে আমাকে মেরে তক্তা বানিয়ে দিবে। আর তখন আমি বললাম, আরে এত চিৎকার দেওয়ার কী আছে? একবার যদি তোমার বাবা মা জানতে পারে আমি এখানে এসেছি, তাহলে আমাকে মেরে তক্তা বানিয়ে দেবে। আমি শুধুমাত্র তোমাকে দেখার জন্য এখানে এসেছি। আপনার এত বড় সাহস কী করে হলো? আপনি আমার রুমে পর্যন্ত চলে আসছেন। এটা কি কোনো ভালো ছেলের কাজ হতে পারে? তাও আবার এত রাতে। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। আর আসার সময় দেখতে পেলাম ফুচকার দোকান। আমার মন বলছে তুমি অনেক ফুচকা পছন্দ করো, তাই নিয়ে আসলাম। আমাকে খারাপ ভেবো না, আমি জাস্ট তোমাকে দেখার জন্যই আসছি। এই বলে আমি ফারিয়ার হাতে ফুচকার প্যাকেটটা দিয়ে আমি চলে আসলাম।
আমি বাসায় এসে ফ্রেশ হয়ে চুপচাপ ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম ভাঙলো মায়ের ডাকে। মা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, অনেক বেলা হলো যে। তোর বাবা আজকে কলেজ শেষে অফিসে যেতে বলেছে। অফিসের সবাই তোকে দেখতে চাচ্ছে। যা, রেডি হয়ে নে। মা, আমি শুধুমাত্র কলেজে যাব। আমি বাবার অফিসে সবার সাথে দেখা করতে পারবো না। অফিসে একদিন গেলেই বাবা আমার উপর আস্তে আস্তে সব কিছু চাপিয়ে দেবে। এটাই হচ্ছে না মা। এই বলে আমি উঠে ফ্রেশ হতে চলে আসলাম, আর ফ্রেশ হয়ে রেডি হয়ে খাবার টেবিলে আসলাম। আর এসে দেখি বাবা নাস্তা করছে। আমাকে থেকে বসতে বলল। আমি নাস্তা করতে লাগলাম, আর বাবা অফিসের বিষয়ে কথা বলছে। আমি শুধু চুপচাপ শুনে যাচ্ছি। তারপর আমি নাস্তা শেষ করে কলেজে চলে আসলাম, আর কলেজে এসে সোজা ক্লাসে আসলাম। আর তখন নীলই আমাকে বলতে লাগলো, দোস্ত, তোকে তো এখন পাওয়া যায় না। ফোন দিলে ফোন ধরিস না, দেখা করতে বললে দেখা করিস না। কলেজে কোন দিক দিয়ে আসিস আর কোন দিক দিয়ে চলে যাস কিছুই তো জানতে পারি না। কিছু কি হয়েছে তোর? আরে দোস্ত, আর বলিস না, তোর বাবির পিছনে ঘুরতে ঘুরতে আমার জীবন শেষ। তবুও তোর বাবি কিছুতেই রাজি হচ্ছে না। আমি কোনো কিছুতেই ওকে বোঝাতে পারছি না যে আমি তাকে ভালোবাসি। আমি যাই করতে যাই না কেন, সেটি তার কাছে খারাপ হয়ে যায়। আরে বেটা, এত চিন্তা করিস কেন? লেগে থাক, হয়ে যাবে। কারণ ভাবি একটু রেগে থাকলেও মনটা অনেক ভালো, তেমন কারোর সঙ্গে কথা বলে না। এটা একটা প্লাস পয়েন্ট। তারপর আমি সবগুলো ক্লাস শেষ করে বের হলাম, আর বের হতে দেখি ফারিয়া একটা মেয়ের সঙ্গে বসে কথা বলছে। আমি পাশাপাশি গিয়ে বসলাম, আর তখন ফারিয়া আমাকে বলতে লাগলো, আচ্ছা, আপনার কি বাসার আর কোনো জায়গা নেই? দেখেছেন যে এখানে আমরা কথা বলছি, তা আপনাকে কি এখানে এসে বসতে হলো? আজব ক্যারেক্টার, কত কিছু বলি তবুও কথা শোনে না তোর। ফারিয়া, আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে হয়তো অনেক আগে চলে যেতাম, কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবাসি। সারাটা জীবন একসঙ্গে থাকতে চাই। তার জন্য শত অপমান করার পরেও আমি তোমার কাছে ফিরে আসি। এইসব সিনেমার ডায়লগ আমার সামনে দিবেন না, বুঝতে পেরেছেন? আমাকে বাসা যেতে হবে, আপনার বক বক শোনার কোনো টাইম নেই আমার। ফারিয়া চলে যেতে লাগলো, আমিও তার পেছন পেছন যেতে লাগলাম। ফারিয়া বাসায় চলে গেল, আর আমিও নিজেকে নিয়ে বাসায় চলে আসলাম। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর ফারিয়াকে মেসেজ করলাম, আর ফারিয়া আমাকে বলল, একটু আগে কলেজ থেকে আসলাম, তো এখন রেস্ট করব না তো কি একা একা নাচানাচি করব? আজও প্রশ্ন করেন আপনি। আমার রিপ্লাই দেওয়াটাই ভুল। আমি যে কেন রিপ্লাই দিই আপনাকে? রিপ্লাই না দিলে সোজা তোমার রুমে চলে আসবো, আর রুমে এসে তোমাকে ফুচকা খাওয়াবো। তখন কেমন হবে একবার ভেবে দেখেছো? না না, দরকার নেই, আমি ফুচকা খাবো না, আর আমার রুমে আসাও লাগবে না। আমি রিপ্লাই দেবো ঠিক মতো, তবু এই কাজ কখনো করবেন না। ঠিক আছে, রিপ্লাই দিলে ভালো, না হলে অন্য পদ্ধতি গ্রহণ করতে হবে। আচ্ছা, একটা কথা বলো আমাকে, তোমার কেমন ছেলে পছন্দ? আমি কেমন হলে তুমি আমাকে ভালোবাসবে? ভালোবাসা এসব দেখে হয় না, ভালোবাসা শুধু মন থেকেই হয়ে যায়, হঠাৎ করেই। এই জন্য কোনো কিছু প্রয়োজন হয় না। আপনার জন্য যেদিন আমার ফিলিংস হবে সেই দিন আমি আপনাকে ভালোবাসবো। আর আগে তো আমার বাসার সামনে অনেকেই দাঁড়িয়ে থাকতো, কিন্তু এখন আমি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি না। এমনকি কেউ আমাকে প্রপোজও করে না। কেন জানতে পারি? এটা তো সামান্য ব্যাপার। এই সামান্য ব্যাপার নিয়ে এত প্রশ্ন করার কি আছে? ওরা হয়তো জেনে গেছে যে তুমি আমার হবু বউ, তাই হয়তো তোমাকে বিরক্ত করে না। আমিও চাই না ওরা তোমাকে বিরক্ত করুক। এই, এত মাস্তানি করেন কেন শুনি? এসব মারামারি করা ভালো না। এই সমাজের মানুষেরা মাস্তানদের পছন্দ করে না, এটা জানেন না আপনি? তাছাড়া বাবা মায়েরও সম্মান নষ্ট হয়। ভালো কাজের জন্য একটু একটু মাস্তানি করতে হয়, না হলে সমাজে চলা যায় না। যে জিনিসটা আমার কাছে সবচেয়ে দামি, সেই জিনিসটার একটু ক্ষতি হবে, এটা আমি কী করে সহ্য করবো বলো? ও তাই নাকি? তা আমার জন্য আপনি কি কি করতে পারবেন বলেন তো শুনি। সবাই তো ভালোবাসার আগে বলে যে আমি তোমার জন্য জীবনটাও দিতে পারি, কিন্তু আসলে কি ওরা এটা মন থেকে বলে? আমি তোমাকে কতটা ভালোবাসি এটাও তো আমি নিজেও বলতে পারবো না। আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে অন্য কাউকে কখনো কল্পনা করতে পারি না। আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি, বিশ্বাস করি, যতটা আমি আমার নিজেকেও করি না। অন্য সবার ব্যাপারটা আমি জানি না, তবে আমারটা বলতে পারবো। আমি তোমার জন্য সব কিছু করতে পারবো, সব কিছু। ঠিক আছে, দেখা যাবে, সময় বলে দিবে আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন। আচ্ছা, আমি এখন প্রাইভেটের জন্য রেডি হব, বাই। আমি তোমার বাসার সামনে বাইক নিয়ে আসছি, তোমাকে রিক্সা দিয়ে আসতে হবে না। প্লিজ অন্ততপক্ষে আমার এই কথাটা রাখো। আমি অন্য কারো বাইকে উঠে প্রাইভেটে গেলে আমার বাসায় এটা জানতে পারলে সমস্যা হবে, তাই বাইকে করে যেতে পারবো না। তাছাড়া আমি কখনো বাইকে উঠিনি, ভয় লাগে। আমার জন্য না হয় একটু কষ্ট করলে তুমি,
প্লিজ আমাকে কি একটু বিশ্বাস করা যায় না? আমি কি এমন করলাম তোমার সঙ্গে? ঠিক আছে, তবে বাসার সামনে আসবেন না, বাসা থেকে একটু দূরে দাঁড়িয়ে থাকবেন। আমি আসবো। আর বাইকের হেলমেট পরে আসবেন, যেন আপনাকে কেউ চিনতে না পারে। আমি ফারিয়ার এই কথাটা শুনে নিজের অজান্তেই হেসে দিলাম। হয়তো প্রিয় মানুষটাকে একটু হলেও আমার কাছে আনতে পেরেছি। তারপর আমি রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে বাইক নিয়ে ফারিয়ার বাসার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি। একটু পর দেখলাম ফারিয়া আসছে। ফারিয়া এসে দাঁড়িয়ে আছে, কিন্তু বাইকে উঠছে না। আমি ফারিয়াকে উঠতে বললাম। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ফারিয়া আমার বাইকে উঠলো, আর বেশ দূরত্ব রেখে বসে আছে। আমি ফারিয়াকে বললাম, এত দূরে বসে আছো কেন? আমি যখন বাইক ড্রাইভ করব তখন তো তুমি পড়ে যাবে, তখন কি হবে? তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। তখন ফারিয়া একটু আমার কাছে এসে বসলো, আর আমিও বাইক চালাতে লাগলাম। এরপর প্রাইভেটের সামনে চলে আসলাম, আর ফারিয়াকে নামিয়ে দিলাম। ফারিয়া কোনো কিছু না বলে ভিতরে চলে গেল। আমিও প্রাইভেটের থেকে একটু দূরে বসে বসে ফোন টিপতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। অনেকক্ষণ পর ফারিয়া প্রাইভেট শেষ করে বের হলো, আর আমি সামনে গেলাম। ফারিয়া কোনো কথা বলছে না, আমিও কোনো কথা বলছি না। একটু পর দেখলাম ফারিয়া নিজে থেকেই বাইকে উঠলো। আমি বাইকটা চালাতে লাগলাম, কিন্তু হঠাৎ করে আমি খেয়াল করলাম আমার বাইকের ব্রেকটা ঠিকমতো কাজ করছে না। বাইকের স্পিড 70+। আমি কি করব কোনো কিছুতেই বুঝতে পারছি না। হঠাৎ করে একটা বুদ্ধি মাথায় আসলো। আমি ফারিয়াকে বললাম, ফারিয়া তুমি আমার মাথা থেকে হেলমেটটা খুলে তুমি নিজে একটু পরে নাও, রাস্তা অনেক ধুলাবালি তো, তোমার অসুখ হয়ে যাবে, প্লিজ তাড়াতাড়ি করো। কিন্তু আপনি তো বাইক চালাচ্ছেন, আপনার হেলমেট লাগবে না? আর হেলমেট ছাড়া বাইক চালানো তো ঠিক না, এটা তো আপনি ভালো করেই জানেন। আমি এভাবে ভালো আছি, আর বাইক আস্তে চালান, আমার একটু একটু ভয় লাগছে। ফারিয়া প্লিজ, আমি যেটা বলছি সেটা তুমি করো, আমাকে নিয়ে তো চিন্তা করো না। আর আমি কি বাইক আজকে ধরে চালাই? আমি বাইক চালাই সেই ক্লাস 5 থেকে, বুঝতে পেরেছো? আমার কিচ্ছু হবে না। তারপর আমার কথা মতো ফারিয়া হেলমেট নিজে ভরে নিল। আমি বাইকটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। একটা সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটা মাঠের মধ্যে চলে আসলাম। মাঠের মধ্যে এসে আমি ফারিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, আর আমিও একটু সামনে গিয়ে পড়ে গেলাম। বাইকটা আমার উপর পড়ে গেছে, আর তখন ফারিয়া উঠে এসে চিৎকার দিতে লাগলো। আর তখন দুইটা ছেলে এসে আমার উপর থেকে বাইকটা তুললো, আর আমি উঠে দেখি আমার হাত পা ছিলে গেছে। আমি ফারিয়া দিকে তাকিয়ে দেখি ফারিয়ার কোনো ক্ষতি হয়নি। তখন ফারিয়া আমাকে বলতে লাগলো, আপনার বাইকে ব্রেক ফেল হয়েছে, সেটা আপনি আমাকে বলবেন না? দেখেছেন আপনার এখন কি অবস্থা হয়েছে? আপনি এই জন্যই আমাকে হেলমেট পরতে বলেছিলেন, তাই না? একবার নিজের কথাটা ভাবলেন না? যাক আলহামদুলিল্লাহ, তোমার তো কিছু হয়নি, এটাই অনেক। আমি যদি মারাও যেতাম তবুও কোনো সমস্যা ছিল না, কিন্তু তোমার কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। আর এতে কান্না করার কি আছে? সামান্য রক্ত তো বের হয়েছে, এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। তখনই ফারিয়া কোনো কথা না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ফারিয়ার জড়িয়ে ধরার জন্য মোটর প্রস্তুত ছিলাম না। ফারিয়া কান্না করতে করতে আমাকে বলতে লাগলো, আমাকে এত ভালোবাসেন কেন আপনি? আমি তো নিজেকে সামলে রাখতে পারলাম না, আপনার ভালোবাসার কাছে হার মেনে গেলাম। আমিও যে আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। সেদিন থেকে শুরু হয় আমাদের ভালোবাসার গল্পটা, আর এভাবেই পার হয়ে যায় বেশ অনেক দিন। একদিন আমি কলেজে আসলাম, আর এসে দেখি আমার জন্য পাগলিটা অপেক্ষা করছে। আর আমি কাছে গেলাম, আর তখন ফারিয়া আমাকে বলতে লাগলো, আমাদের পারিবারিক জমি নিয়ে একটু ঝামেলা চলছে, তাই বাবা সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে গ্রামে থাকবে, আমাকেও গ্রামে নিয়ে যাবে। সেখানে কোনো একটা কলেজে ভর্তি করে দিবে আমাকে। আর একটা সুসংবাদ আছে, আমার মা তোমাকে অনেক পছন্দ করেছে, বলেছে তার কোনো আপত্তি নেই। আর মা রাজি হয়েছে, মানে বাবা রাজি হয়েছে। মায়ের কথা বাবা শোনে, তাই আর কোনো চিন্তা নেই, আর কোনো বাধাও নেই। যাক তাহলে তো আর কোনো চিন্তা নেই, তোমার শাশুড়ি মা তোমাকে দেখতে চাচ্ছে, চলো আজকে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাই। গ্রামে গেলে তো আর এখানে আসতে পারবে না, সোজা বিয়ের পর আসতে হবে। তারপর আমি বাইকে করে ফারিয়াকে বাসায় নিয়ে আসলাম। আমি বাইক পার্ক করে ফারিয়াকে নিয়ে ভিতরে গেলাম। দরজা আগে থেকেই খোলা। এটা থেকে বেশ অবাক হলাম, কারণ আমাদের দরজা তো সবসময় খোলা থাকে না। হয়তো বাবার কোনো লোক আসছে, এজন্য হয়তো খোলা। তারপর আমি ভিতরে গেলাম, ভিতরে গিয়ে মাকে ডাকতে লাগলাম, কিন্তু মায়ের কোনো সারা শব্দ পাচ্ছি না। আমি মায়ের রুমে গিয়ে যা দেখি সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি সামনে দেখতে পেলাম আমার মায়ের লাশ রক্তমাখা। আমি চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। ফারিয়া এটা দেখে কোনো কথা বলতে পারছে না। আমার বাবা তো অফিসের কাজে বিদেশে গিয়েছে, এর মধ্যে কি হয়ে গেল? মায়ের সঙ্গে তো কারো কোনো শত্রুতা নেই। আর তখনই মায়ের ফোনে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি বাবা কল দিয়েছে। আমি কলটা তাড়াতাড়ি করে রিসিভ করলাম, আর তখন অপাস থেকে বাবা বলতে লাগলো, শাহরিয়ার, তুই যেখানেই থাকিস তাড়াতাড়ি করে তুই পালিয়ে যা।
ওরা তোকেও মেরে ফেলবে, কখনো আমার পরিচয় দিবি না। আর আমাকে নিয়ে কোনো টেনশন করিস না, তোর অ্যাকাউন্টে আমি 1 লাখ টাকা পাঠিয়ে দিয়েছি। আমাদের সকল সম্পত্তি দখল করে নিয়েছে, এই 1 লাখ টাকা এই এখনই বাকি আছে, তুই আগে চলে যা। বাবা, ওরা আমার মাকে মেরে ফেলেছে। কেন এমন হলো বাবা? আমরা তো ভালো ছিলাম, হঠাৎ করে কী থেকে কী হয়ে গেল? কি করেছে এটা? এখন এসব প্রশ্ন করার সময় নয়, আমি যেটা বলছি সেটা কর, তাড়াতাড়ি করে তুই পালিয়ে যা। আমি যে পর্যন্ত তোর সঙ্গে যোগাযোগ করতে না পারবো সে পর্যন্ত তুই এই শহরে আসবি না, আমার সঙ্গেও কোনো যোগাযোগ রাখবি না। আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলবি তোর বাবা মা মারা গেছে, তুই তোর বাবা মায়ের খবর জানিস না। তারপর বাবা কল কেটে দিল। আমি ফারিয়ার দিকে তাকিয়ে আছি। ফোন লাউড স্পিকারে ছিল, তাই ফারিয়া সব কথা শুনে নিয়েছে। ফারিয়া কান্না করছে। সেদিন আমি ফারিয়ার সঙ্গে তাদের গ্রামে চলে গেলাম। আর গ্রামে গিয়ে সকল নিয়ম নীতি অনুসারে আমার সঙ্গে ফারিয়ার বিয়েটা হয়। আর তাদের বাড়িতে থাকা শুরু করলাম। আমি সেদিন আমার মায়ের জানাজা পর্যন্ত দিতে পারিনি। কেমন হয়েছিল সেদিন, যারা আমার মাকে পর্যন্ত খুন করে দিয়েছে। আর সব কিছু ফারিয়া জেনেও আজকে আমাকে কথা বলছে। বর্তমানে ফিরে যাক। একটু পরেই নিজের শহরে চলে আসলাম। আমি ট্রেন থেকে নেমে একটা রিক্সা দিয়ে বাবার অফিসের সামনে যেতে লাগলাম। কিছুক্ষণ পর বাবার অফিসের সামনে চলে আসলাম। আর দারোয়ান চাচা আমাকে দেখে সালাম দিল। আমি সরাসরি ভিতরে চলে গেলাম। বাবার কেবিনের সামনে এসে দেখি যে চেয়ারে বাবার বসার কথা সেই চেয়ারে বসে আছে অন্য একজন লোক। আর সেই লোকটা আর কেউ নয়, আমার বাবার বন্ধু রফিক সাহেব। তার মানে সব কিছুর পিছনে রফিক সাহেব আছে। কিন্তু আমার বাবা এখন কোথায় আছে সেটা আমাকে জানতে হবে। আমি দারোয়ান চাচার কাছে চলে আসলাম। চাচাকে অনেক জিজ্ঞেস করার পর চাচা আমাকে বলতে লাগলো, আসলে কি বলবো তোমাকে, তোমার বাবাকে ওরা একটা রুমে বন্দি করে রেখেছে। আমি তোমার বাবাকে রোজ রোজ 3 বেলা খাবার দিয়ে আসি। এখন আমি যদি কিছু করতে যাই তাহলে ওরা আমাকে সহ আমার পরিবারকে মেরে ফেলবে। তার মানে এই একটা বছর বাবা এভাবে বসে আছে, এত কষ্ট করছে, আমি সেটার কিছুই জানি না। আমার আরও অনেক আগে খোঁজ নেওয়া উচিত ছিল। অনেক দেরি করে ফেলছি আমি, অনেক দেরি। আচ্ছা, আমি আপনাকে একটা চিরকুট দেবো, সেটা আপনি বাবাকে গিয়ে দিয়ে দিবেন, তাহলেই হবে। আর বাবা কোথায় আছে এটা আমাকে দেখাবেন। ঠিক আছে, আমি গিয়ে চিরকুটটা দিয়ে দিব। আর তোমার বাবাই অফিসের গোডাউনের একটা রুমে আছে, সেখানেই তাকে বন্দি করে রাখা হয়েছে। সব সময় দুজন পাহারায় থাকে। তারপর আমি একটা চিরকুট লিখে দিলাম। আর আমি কিছু মার্কেটে এসে জিনিস কিনলাম। আর ওদিকে চাচা দুপুরের খাবার দেওয়ার জন্য ওই রুমে গেল আর গিয়ে চিরকুটটা দিল। এতদিন পর শহরিয়ারের চিরকুট পেয়ে আমার অনেক ভালো লাগছে, ছেলেটার কিছু হয়নি এটাই অনেক। আমি চিরকুটটা ভালো করে পড়তে লাগলাম। সেখানে লেখা আছে কিভাবে কি করতে হবে পালানোর জন্য। আমিও দারোয়ানের কাছে একটা চিরকুট লিখে দিলাম শাহরিয়ারের জন্য। এদিকে আমি বসে বসে অপেক্ষা করছি দারোয়ান চাচার জন্য। একটু পর দারোয়ান চাচা চলে আসলো আর আমার কাছে একটা চিরকুট দিল। আমি চিরকুটটা ভালো করে পড়লাম। সেখানে লেখা আছে, শাহরিয়ার, যা করবি সাবধানে করবি, একটু ভুল হলে আমাদের দুজনকেই মেরে ফেলবে। রফিক এবং রফিকের ছেলে ওরা দুজন মিলে আমার এই অবস্থা করেছে, জোর করে দখল করেছে সবকিছু। আইনের আশ্রয় নেওয়া যাবে না, ওদের কাছে আইন বিক্রি হয়ে গেছে। তুই যেভাবে বলেছিস সেভাবেই হবে, তুই সাবধানে থাকিস। তারপর আমি একটা প্ল্যান বের করলাম। আর রাতের বেলা আমি গোডাউনে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি 3জন লোক আছে। আমি অনেক কৌশলে তাদেরকে মেরে ফেললাম। তারপর আমি বাবাকে সেখান থেকে বের করলাম। আর বাবা বের হয়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কান্না করে দিলাম। তারপর বাবা বলল, এখন কান্না করার সময় না, এখন আমাদের প্রতিশোধ নেওয়ার সময়। যে সব কিছু হারিয়ে গেছে সে সব কিছু আবার ফিরিয়ে আনতে হবে। তখন তুই ছোট ছিলি, চাইলেও ওদের সঙ্গে লড়াই করতে পারতি না। আজ তুই সব কিছু বুঝতে শিখেছিস। বাবা তুমি চিন্তা করো না, আমি 1 ঘন্টার মধ্যে সবাইকে শেষ করে দেবো। যারা আমার মাকে বাঁচতে দেয়নি তাদেরকে আমিও দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না, মেরে ফেলবো। তারপর আমি আর বাবা মিলে রফিক সাহেবের বাসায় চলে আসলাম। আর বাড়িতে অনেক পাহারা। আমি দেওয়াল টপকে ভিতরে ঢুকে গেলাম। তারপর একে একে সবাইকে গুলি করতে লাগলাম। আমি রফিক সাহেবের রুমে চলে আসলাম। আমি রুমে এসে বালিশ দিয়ে রফিক সাহেবকে চেপে ধরলাম। আর তখন আমাকে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সব কিছু ফিরিয়ে দিচ্ছি। আমি তোমাদের সঙ্গে যা করেছি সব অন্যায় করেছি, আমাকে বাঁচতে দাও। ঠিক এমন কথা হয়তো আমার মাও তোকে বলেছিল, কিন্তু তুই আর তোর ছেলে মিলে আমার মাকে তোরা বাঁচতে দিসনি। তোর এখন মরতে হবে, আমি নিজের হাতে তোকে মারবো। তোর অনেক পাওয়ার, তাই না? আমি রফিককে মেরে ফেললাম আর সামনে যাকে পেলাম তাকেই মারতে লাগলাম। আর রফিক সাহেবের ছেলের কাছ থেকে দলিল লিখিয়ে নিল বাবা। তারপর ওর ছেলেকেও মেরে ফেললাম। তখনই বাইরে পুলিশের গাড়ির আওয়াজ পেলাম। তখন বাবা আমাকে বলতে লাগলো, তুই পিস্তলটা আমার কাছে দিয়ে দে।
আর পুলিশকে আমি বলবো যে খুনটা আমি করেছি। তুই সব কিছু গুছিয়ে নে, কিছুদিন পর আবার দেখা হবে আমাদের, চিন্তা করিস না আমাকে নিয়ে। তখন বাবা আমার হাতের পিস্তল নিয়ে নিল আর পুলিশ এসে বাবাকে অ্যারেস্ট করলো। আমিও চলে আসলাম আর এভাবেই পার হয়ে গেল 2টা দিন। এখন আমি নিজের অফিসের দায়িত্বটা নিয়েছি। এদিকে বাবাকে বের করার জন্য ব্যবস্থা করছি। আদালত বাবাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। আমি অফিসে বসে কাজ করছিলাম আর তখনই ম্যানেজার সাহেব এসে আমাকে বলল, স্যার, একটা মেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। আমি কি এই মেয়েটাকে আপনার কেবিনে পাঠিয়ে দিব নাকি চলে যেতে বলবো? আর তখনই ম্যানেজার সাহেব এসে আমাকে বলল, ঠিক আছে, আপনি আমার রুমে পাঠিয়ে দিন। আর শুনুন, আমাদের জন্য 2টা কফি নিয়ে আসেন। আর ওদিকে বাবার কি খবর? ও অফিসার কি বলেছে? স্যার, জেলে থাকলেও ওনার কোনো অসুবিধা হবে না, এমনটাই অফিসার আমাকে বলেছে। তাছাড়া এতদিন পর আপনি অফিসের দায়িত্ব নিয়েছেন, এতে সবাই খুশি হয়েছে। ওরা অফিসটাকে নরক বানিয়ে দিয়েছিল। তারপর আমি ম্যানেজারের সঙ্গে আরও কিছু কথা বললাম। একটুবার ম্যানেজার সাহেব চলে গেলেন আর তখনই বাইরে থেকে একটা চেনা কণ্ঠ বেশি আসলো। আমি তাকে দেখি, হেটার কেউ নয়, ফারিয়া। ফারিয়া সরাসরি এসে আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তখন তো আমি রাগের মাথায় এসব কথা বলেছি। তুমি জানো না আমার রাগ হলে কখন কি বলি সেটা আমার হুঁশে থাকে না। তুমি কেন আমাকে রেখে চলে আসলে? আর তুমি এই অফিসে কেন? পত্রিকায় তোমাকে নিয়ে কী সব কথা বলছে? আসলে ফারিয়া, আমি তোমাকে এতদিন বলিনি, পত্রিকায় যাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে সে আরমান সাহেবের একমাত্র ছেলে আমি। আর এই সকল সম্পত্তি দখল করেছিল রফিক সাহেব। এতদিন বাবাকে রুমে আটকে রেখেছিল ওরা। তোমার সঙ্গে রাগ করে চলে আসার পর আমিও সব জানতে পারি। তার মানে তুমি বিশিষ্ট বিজনেসম্যান আরমান সাহেবের একমাত্র ছেলে, কিন্তু উনি তো খুন করে জেলে আছেন, সেইটাই তো পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মানে এই খুনিটা তুমি? হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটাই করেছি আমি। ওরা আমার মাকে বাঁচতে দেয়নি, আমি আমার মায়ের খুনের প্রতিশোধ নিয়েছি। আমি আমার সব কিছু ফিরে পেয়েছি। তারপর আমি ফারিয়ার সঙ্গে সব কিছু খুলে বললাম আর আমি আমার বাসায় নিয়ে আসলাম ফারিয়াকে। এভাবেই ভালো করে দিনগুলো কেটে যাচ্ছিল আমার ফারিয়ার। হঠাৎ একদিন আমি অফিস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে থেকে ফারিয়া যেন কার সঙ্গে ফোনে কথা বলছে। আমাকে দেখে ফারিয়া কলটা কেটে দিল। আমি আর জিজ্ঞেস করলাম না কে কল দিয়েছিল। আমিও ফ্রেশ হতে চলে গেলাম আর ফারিয়াকে বললাম কফি দেওয়ার জন্য। তখন ফারিয়া আমাকে বলতে লাগলো, আমি কি তোমার কাজের লোক নাকি যে আমি তোমার সব কথা শুনবো? আমি আর তোমার কাজ করতে পারবো না। বিয়ে করেছো বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? ফারিয়া, আমি তো তোমাকে সামান্য কফি দিতে বলেছি, এখানে ঝগড়া করে কি আছে? আমি কিছুতে বুঝতে পারছি না। তুমি কি কোনো কারণে রেগে আছো? তুমি আমাকে কাজের লোকের মতো ব্যবহার করো। আমি সারা দিন তোমার কাজ করতে পারবো না। আমি কি কোনো ব্যক্তিগত স্বাধীনভাবে চলতে পারবো না? আমি কি তোমাকে স্বাধীনতা দিচ্ছি না? তাছাড়া আমি তো তোমাকে ঝগড়া করার মতো তেমন কিছু বলিনি। তুমি আমার সঙ্গে শুধু শুধু কেন ঝগড়া করছো? আমি অনেক টায়ার্ড। তুমি টায়রা তো আমি কি করব? এখন কি তোমার পাশে বসে সেবা করব নাকি? আমি তোমার জন্য কফি আনতে পারবো না, তাহলে তুমি নিজে বানিয়ে খাও। তারপর ফারিয়া আমাকে অনেক কথাই বলতে লাগলো, কিন্তু আমি চুপ করে আছি। আমি কিছুই জানি না যে ফারিয়া কি হয়েছে। আমি রাতের খাবার খাওয়ার জন্য খাবার টেবিলে গেলাম। গিয়ে দেখি ফারিয়া আমাকে ডাক না দিয়ে খাবার খাচ্ছে। যে ফারিয়া সবসময় আমাকে খাইয়ে দিত, আমাকে ছাড়া একটা ভাত মুখে দিত না, সে ফারিয়া আজকে আমাকে ডাক না দিয়ে খেতে বসে গেল। আমি বসলাম, আমি ফারিয়ার দিকে তাকিয়ে আছি, কিন্তু ফারিয়া আমার দিকে কোনো লক্ষ্য না করে খাওয়া শেষ করে রুমে চলে গেল। আমার আর খাবার খাওয়ার ইচ্ছা হলো না। আমিও রুমে চলে আসলাম। রুমে এসে এক পাশে ফিরে ভাবতে লাগলাম ফারিয়ার কী হয়েছে, আমার সঙ্গে এমন ব্যবহার করছে কেন। আমিও সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফারিয়া এখনও ঘুমিয়ে আছে। আমি উঠে দেখি সকাল 9টা বাজে গেছে। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ফারিয়াকে ডাক দিলাম, ফারিয়া, এই ফারিয়া ওঠো, সকাল 9টা বেজে গেছে। আমি কি নাস্তা না করে অফিসে চলে যাব নাকি? খুব খিদেও তো পেয়েছে, রাতেও তো কিছু খাইনি, উঠো। তুমি অফিসে যাবে, সেখানে আমি কি করব? তুমি নিজে নাস্তা বানিয়ে খাও। আমার যখন সময় হবে তখন আমি নিজে নাস্তা বানাবো। প্রতিদিন সকালবেলা তোমার জন্য নাস্তা বানাতে পারবো না। তারপর আমি কোনো কথা না বলে অফিসে চলে আসলাম। কোনো কিছুই ভালো লাগছে না। আমি অফিসে এসে পিয়ন চাচাকে বললাম কফি দেওয়ার জন্য। একটু পর চাচা কফি নিয়ে আসলো। আজকে কোনো কাজ করতে ইচ্ছে করছে না। এভাবে সারাটা দিন পার হয়ে গেল। সারাদিনে ফারিয়া একটা কলও করেনি। এমনিতে ফারিয়া প্রতি ঘন্টায় ঘন্টায় কল দেয়, কিন্তু আজকে কল করেনি। আমি সারাদিন অফিস শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরলাম। আর বাসায় ফিরে দেখি ফারিয়া টিভি দেখছে। আমার শরীর অনেক খারাপ লাগছে, কাল রাত থেকে কিছু খাইনি। আমি টেবিলে বসে ফারিয়াকে বললাম, ফারিয়া, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবারটা দাও। তোমার টিভি তো পরও দেখতে পারবে নাকি?
আমার কথায় ফারিয়া কোনো কান দিল না। তারপর আমি নিজেই খাবার নিয়ে খেতে লাগলাম। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম ফারিয়ার কী এমন হয়েছে যেটার জন্য ফারিয়া আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। তারপর এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। ঘুম থেকে উঠে আমি আর ফারিয়াকে ডাক দিলাম না। আমি আমার মতো করে রেডি হয়ে চলে আসলাম অফিসে। অফিসে এসে পিয়ন চাচিকে বললাম নাস্তা নিয়ে আসার জন্য। ফারিয়া যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে এখানে আমার কি করার আছে। আমিও নাস্তা করে অফিসের কাজে মন দিলাম। আর দুপুরবেলা অফিসের কাজে বের হলাম। ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে, আমি পিছনে বসে আছি আর চারদিকে তাকিয়ে দেখছি। হঠাৎ করে দেখলাম ফারিয়া একটা ডাক্তারের চেম্বার থেকে বের হলো। হঠাৎ করে ফারিয়া ডাক্তারের কাছে কেন যাবে আমাকে না বলে? সেটাও আবার পাশে একটা ছেলে। তাহলে কি ফারিয়া? না, এটা কি করে হতে পারে? আমি তো ফারিয়াকে অনেক বিশ্বাস করি, কিন্তু ফারিয়া কি আমাকে সত্যি ঠকে যাবে? আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। তারপর চলে আসলাম আমি আমার কাজে। আমি কাজটা শেষ করে নদীর পাড়ে চলে আসলাম আর নিলয়কে কল দিলাম। 2-3টা কল হওয়ার পরই কল ধরলো আর আমাকে বলতে লাগলো, ভাই তুই এখন বেঁচে আছিস? আমি তো ভেবেছি তুই মরে গেছিস। তা এখন কোথায় আছিস বল? তোকে আমি কত জায়গায় খুঁজেছি তুই জানিস? শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছি। এসব কথা বাদ দে, তাড়াতাড়ি করে নদীর পাড়ে চলে আয়। আমি এখানে বসে আছি তোর জন্য, তোর সঙ্গে অনেক কথা আছে, তাড়াতাড়ি আয়। এগুলো বলে কল কেটে দিলাম আর অপেক্ষা করতে লাগলাম ওর জন্য। বেশ অনেকক্ষণ পর নীলয় চলে আসলো। এসে আমার পাশে বসলো। নীলয় আমাকে দেখে বলতে লাগলো, দোস্তর এত ঝামেলা গিয়েছে অথচ আমাকে একটা বারও জানানো প্রয়োজন মনে করলি না? তুই জানিস আমি তোর অফিসে কতবার গিয়েছি, তোর সাথে দেখা করতে পারি নাই। তোর কি হয়েছে? এমন মন খারাপ করে আছিস কেন? দোস্ত আমি জানতাম যে গরিব গরিব মেয়েরা বাস্তব জীবনটাকে খুব ভালোভাবে বুঝতে পারে এবং প্রিয় মানুষটাকে সবচেয়ে ভালো রাখতে পারে, কিন্তু আমার ধারণা ভুল হয়ে গেল রে। বিয়ের 1 বছর পার হলো আর এখনই আমার আর ফাড়িয়ার মধ্যে দূরত্বটা বেড়ে গেছে। তুই এইসব কথা এতদিন পর কেন বলছিস? তুই তো জেনে শুনেই ফারিয়াকে বিয়ে করেছিস। তাছাড়া তখন তো ফারিয়া গরিব না বড় লোক, এটা দেখিস নাই। তাহলে এখন কেন এই প্রশ্নটা আসছে? দোস্ত আমার মনে হয় ফাড়িয়া আমাকে আর চায় না, সে আলাদা হতে চায়। আমার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করে, আমার কথা শুনে না, বললেই চলে। আমি কিছু একটা বললে ঝগড়া বাঁধিয়ে দেয়। সংসারে ঝগড়া থাকবে, কিন্তু কেউ যদি ইচ্ছা করে ঝগড়া করে আর অপমান করে সেখানে আমার কি করা থাকতে পারে বল? তারপর আমি নিলয়কে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে নিলয় আমাকে বলতে লাগলো, তোকে আমি এখন কি বলবো সেটা বুঝতে পারছি না। তুই আরও কিছুদিন দেখ, হয়তো এটার কোনো বিশেষ কারণ থাকতে পারে। তার জন্য ফারিয়া তোর সাথে এমন করেছে। আর এইসব দেখে মন খারাপ করিস না। এখন আঙ্কেলের অবস্থা বল। সবই তো জেনে গেছিস, বাবাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে, 2 বছর জেলে থাকতে হবে। এই তো। আর এদিকে আমিও অফিসটাও আগের মতো করার চেষ্টা করছি। ব্যাংকে লোন বেড়ে গেছে, এগুলো মেটাতে হবে। দেখেছিস, একটা মাত্র জ্বর এসে তোদের জীবনটা উলটপালট করে দিয়েছে, তাই না? আজকে আন্টি বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতো ফারিয়াকে দেখে, তাই না? জানিস আমি যখন মাকে ফাড়িয়ার কথা বলতাম তখন মা আমাকে বলতো যা করবে চিন্তা ভাবনা করে করবি। আমি জানি তুই কোনো ভুল করবি না। আমি কি কোনো ভুল করে ফেললাম? আমি আমার মায়ের জানাজাটা পর্যন্ত দিতে পারিনি। এখন কান্না করে কি হবে? যা হবার তা তো হয়েই গেছে। এখন আর কি জন্য কান্না করিস? দোয়া কর আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তারপর আমি নীলের সঙ্গে আরও কিছু কথা বলে বিকেলবেলা বাসায় চলে আসলাম। বিকেলবেলা বাসায় এসে দেখি ফারিয়া ফোনে কথা বলছে। এখন আমাকে দেখে ফোনটা কেটে দিল না, আমাকে দেখো না দেখার বান করে কথা বলতে লাগলো। আমি ওকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমি ফারিয়ার কাছে গিয়ে বললাম, ফারিয়া তুমি কি আজকে ডাক্তারের কাছে গিয়েছিলে? তোমার কি কিছু হয়েছে? আমাকে তো কোনো কিছু বললে না। তুমি কি কোনো ব্যাপারে আমার উপর রাগ করে আছো? সেটা তো অন্তত বলো। আর কি কোনো ভুল করেছি আমি? তখনই ফারিয়া আমার গালে একটা থাপ্পড় মারলো। আমি অবাক হয়ে আছি ফারিয়ার দিকে। ফারিয়া শেষ পর্যন্ত আমার গায়ে হাত ধরলো। আমি চোখের পানি আর ধরতে পারলাম না। আমি রুমে চলে আসলাম। কোনো কিছু না বলে রুমে এসে আয়না নিজেকে দেখছি। নিজেকে অনেক নিকৃষ্ট মনে হচ্ছে। আমি হয়তো ফারিয়ার যোগ্য হতে পারি নাই। আমি কাছের মধ্যে রাগে ঘুষি মারলাম আর সঙ্গে সঙ্গে আমার হাত কেটে রক্ত বের হতে লাগলো। তখনই ফারিয়া দৌড়ে রুমে চলে আসলো আর রুমে এসে দেখে আমার হাত থেকে রক্ত পড়ছে। এটা দেখে ও না দেখার বান করে চলে গেল। আমি দেওয়ালের সঙ্গে হেলাম দিয়ে বসে রইলাম। আমি ঠিক তোমার সঙ্গে এমনটা করতে চাইনি। আমি বাধ্য হয়ে তোমার সঙ্গে এমনটা করেছি। আমাকে ভুল বোঝো না শাহরিয়া। আমি যে তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। তুমি যতটুকু কষ্ট পাচ্ছ তার চেয়ে দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি। তোমার হাত থেকে রক্ত পড়েছে, চাইলেও তোমার কাছে যেতে পারছি না। তোমাকে যদি এখন ভালো ব্যবহার করি তাহলে তোমার মায়া থেকে বের হতে পারবো না। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম আর যখন চোখ খুললাম তখন দেখলাম আমার পাশে নীলয় বসে আছে। নীলয় আমাকে বলতে লাগলো, দোস্ত তুই কি পাগল হয়ে গেলি? কেউ এভাবে আয়নায় ঘুষি মারে? আর একটু হলি তো রাগ কেটে যেত।
তখন কি হতো একবার বুঝতে পারছিস? আর ফারিয়ার বাসায় থাকা সত্ত্বেও তোর কাছে আসলো না। আমি সত্যিই অবাক হয়ে যাচ্ছি। তুই আমাকে হাসপাতালে নিয়ে আসছিস, আর তেমন কিছু না রে। আসলে মাথা ঠিক ছিল না, তাই রাগে আয়নায় ঘুষি মেরেছিলাম। চল বাসায় যাই, আমি এখন সুস্থ। তুই ওয়েট কর, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আমি এখনই আসছি। এই বলে আমি ডাক্তার চেম্বারে চলে আসলাম। আর ডাক্তার চেম্বারে এসে ডাক্তারের সঙ্গে কথা বলতে লাগলাম। ডাক্তার বলল এখনই নিয়ে যেতে পারবো, তবে হাতের দিকে একটু খেয়াল নেওয়ার জন্য। তারপর আমি শাহরিয়ারের কাছে চলে আসলাম। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে বের হলাম। এখন বাসার দিকে যাচ্ছি। আমি ফারিয়া ভাবির এই কাণ্ড দেখে হতবাক হয়ে আছি। নিজের স্বামী হাসপাতালে ভর্তি, কিন্তু অথচ ভাবি একটা বার শাহরিয়ারকে দেখতে আসলো না। আমি আর নিলয় গাড়ি দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখতে পেলাম ফারিয়া সেই ডাক্তারের চেম্বার থেকে বের হচ্ছে। আমি নিলয়কে গাড়িটা থামাতে বললাম। তারপর আমি নিলয়কে নিয়ে নামলাম আর ভিতরে যেতে লাগলাম। ফারিয়া এখানে কেন আসে আমাকে সেটা জানতে হবে। তারপর আমি নিলয়কে ভিতরে নিয়ে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম ডাক্তার রোগী দেখছে, আর আমাকে দেখে বলতে লাগলো, আরে স্যার, আপনি আমার চেম্বারে? স্যার, আপনার কি কোনো কিছু হয়েছে নাকি? আপনার হাতে দেখছি ব্যান্ডেজ করা। স্যার, এখানে বসুন। এই, কে আছিস? স্যারের জন্য কিছু নিয়ে আয়। এমনি একটু ব্যথা পেয়েছিলাম আর কি। তো ডাক্তার সাহেব, আমাকে নিয়ে এতটা ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। আমি এখানে এসেছি শুধুমাত্র একটা কারণ জানার জন্য। একটু আগে যে মেয়েটা বেরিয়ে গেল, এই মেয়েটা আপনার কাছে কেন আসছে? ওর কি কিছু হয়েছে? আসলে ওনার তো ব্রেন টিউমার। উনি এই পৃথিবীতে কয়েকদিনের অতিথি মাত্র। জানেন, মেয়েটার স্বামী আছে, কিন্তু তার স্বামীকে এখন পর্যন্ত বলেনি। আমিও শেষ চেষ্টা করে দেখেছি, কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে। আমি ডাক্তারের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি বলছে এসব? ফারিয়ার ব্রেন টিউমার হয়েছে, তবু আমাকে ফারিয়া জানানোর প্রয়োজন মনে করলো না। এজন্য ফারিয়া আমার সঙ্গে প্রতিদিন খারাপ ব্যবহার করতো, যেন আমি তাকে ভুলে যাই। আমি নিজেকে সামনে ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আপনি আমাকে এই মেয়েটার সকল রিপোর্টগুলো দিতে পারবেন? এখনই আমি রিপোর্টগুলো দেখতে চাই। আর এই মেয়েটা আর কেউ নয়, আমার স্ত্রী। স্যার, উনি আপনার ওয়াইফ। এটা আমি জানতাম না স্যার, সরি। আর আমি এখনই দিচ্ছি, এই নিন। তবে স্যার, বিদেশে নিয়ে গেলে বেঁচে থাকার সম্ভাবনা 50%। আপনি সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করুন। আমি কালকেই ফারিয়াকে সিঙ্গাপুরে নিয়ে যেতে চাই। যত টাকা লাগে লাগুক আমি দেবো, তবুও আমি আমার স্ত্রীকে সুস্থ হওয়া চাই। তারপর আমি ডাক্তারের সঙ্গে আরও কিছু কথা বলে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে দেখি ফারিয়া শুয়ে আছে। চেহারার অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমি ফারিয়াকে এসে শক্ত করে জড়িয়ে ধরলাম আর কান্না করে দিলাম। আর বলতে লাগলাম, কেন এমনটা করছো আমার সঙ্গে? আমাকে রেখে একা চলে যেতে চাও, তাই না? তুমি জানো না তোমাকে ছাড়া আমি কখনো থাকতে পারবো না? আমার কাছ থেকে কেন তুমি এসব লুকিয়েছো? আমিও নিজেকে সামলাতে পারলাম না। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। আর এভাবে কতক্ষণ পার হয়ে গেল সেটা বলতেও পারলাম না। এদিকে আমি পরদিন ফারিয়াকে নিয়ে সিঙ্গাপুর চলে আসলাম। সিঙ্গাপুর নিয়ে এসে ফারিয়াকে হাসপাতালে ভর্তি করলাম। আর এভাবে পার হয়ে গেল 3 মাস। আজকে ফারিয়াকে নিয়ে দেশে ফিরলাম। এখন ফারিয়া সম্পূর্ণ সুস্থ। আমি বাসায় ফিরে ফারিয়াকে বললাম, এখনই কিন্তু তুমি ভালোভাবে সুস্থ হওনি। ডাক্তার বলেছে কোনো কাজ না করার জন্য। আর মাথায় কোনো চাপ নেবে না, আমাকে নিয়ে কোনো চিন্তা করবে না। চিন্তা করব না বলেই কি চিন্তা হয় না তোমাকে নিয়ে? তো আমার যত চিন্তা হয়। আর আমার জন্য তুমি কত কষ্ট করেছো। এখন একটু রেস্ট নাও। এখন আবার কোথায় যাচ্ছ? তুমি আমার স্ত্রী, তোমার জন্য করবো না তো কার জন্য করবো? তাছাড়া ভালোবেসে বিয়ে করেছি আমরা, বেশ অনেক দিন আদর করা হয় না। তাই নাকি মহারাজ? তা হাসপাতালে কে আদর করলো শুনি? আপনি আমাকে ঘুম পাড়ানোর কথা বলে উল্টাপাল্টা কাজ করেছেন, সে কথা মনে নেই? সেই কথা কী করে মনে থাকবে বলো? আমার একটা সুন্দরী বউ থাকলে জীবনে আর কিছু চাই না, সব কিছু তোমাকে দেখলেই ভুলে যায়। তারপর আমি ফারিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ফারিয়াও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর আমি ফারিয়ার কপালে একটা আলতো করে চুমু দিলাম। তারপর দুজনে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম কিছুক্ষণ। আর এভাবে কখন যে ঘুমিয়ে গেলাম দুজনে মনে নেই। হঠাৎ করে ফারিয়া আমাকে ডাকতে লাগলো আর বলতে লাগলো, আয় শুনছো, উঠো না। আর কত ঘুমাবে? আমার তো খুব ক্ষুধা পেয়েছে। আবার ঘুমাচ্ছ তুমি? এখন কিন্তু পানি এনে ঢালবো তোমার শরীরে। দেখছো এখন রাত কয়টা বাজে? এখন রাত 3টা বাজে। আর এখন তোমার খিদে পেয়েছে তাই না? এখন ঘুমাও, সকালবেলা উঠে খাবা। না, আমি এখন খাবো। আমার খুব খিদে পেয়েছে, এটাই শেষ কথা। খাওয়া শেষে তোমাকে নিয়ে বারান্দায় যাব, তোমার বুকে শুয়ে থাকবো আর চাঁদ দেখবো। তারপর আমি উঠে ফ্রিজ থেকে খাবারগুলো বের করলাম আর রান্নাঘরে গিয়ে খাবারগুলো গরম করে নিয়ে আসলাম। আর এসে দেখি ফারিয়া বিছানা বাচ্চাদের মতো বসে আছে। আর আমি খাবারগুলো খাইয়ে দিতে লাগলাম, সেও আমাকে খাবারগুলো খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আমি ফারিয়াকে কোলে করে নিয়ে বারান্দায় চলে আসলাম। আমি বারান্দায় এসে চেয়ারে বসলাম। তখন ফারিয়া আমার বুকে শুয়ে পড়লো আর আমাকে বলতে লাগলো,
আমি উপরে চাদর টেনে দিলাম, আর তখন ফারিয়া আমাকে বলতে লাগলো, এখন একটু আদর করতে পারো না? আমার কি তোমার কাছে আসতে ইচ্ছে করে না বলো? তোমাকে অনেক কাছে পেতে ইচ্ছে করছে। তুমি আগে ভালো করে সুস্থ হও, তারপর এখন তো ভালো করে সুস্থ হওনি। এই বলে আমি ফারিয়ার কপালে আলতো করে চুমু দিলাম, আর তখন ফারিয়া আমাকে বলতে লাগলো, আমি কি তোমাকে এটা দিতে বলেছি? আমি তো তোমাকে অন্য কিছু দিতে বলেছি, যেটা আমি চাই। আমার কিছুই হবে না, আমি ঠিক আছি, প্লিজ। এমন বাচ্চাদের মতো আবদার করো না, এখন ঘুমাও, না হলে তোমার শরীর খারাপ করবে। যেটা বলছে সেটা করো, তোমার কিছু হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আমিও তোমার বুকে ঘুমাবো না, আমিও বিছানায় গিয়ে এক পাশে শুয়ে থাকবো। তখন দেখবো তুমি আমাকে ছাড়া কি করে ঘুমাও। আমি কিন্তু গিয়ে সারা রাত কান্না করব, তখন ভালো লাগবে তো তোমার? আচ্ছা ঠিক আছে, এখন আর রাগ করতে হবে না। এ বলে আমি ফারিয়ার ঠোঁট জোড়া দখল করে নিলাম। ফারিয়াও আমার সাথে রেসপন্স দিতে লাগলো। আমি একসময় ফারিয়াকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম, আর দুজনে মিলিয়ে হারিয়ে গেলাম এক অজানা গল্পে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পাশে নেই ফারিয়া, আর কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে ফারিয়া বের হয়ে আসলো, আর আমাকে বলতে লাগলো, সকাল 10টা বেজে গেছে, যাও গিয়ে গোসল করে আসো, তারপর অফিসে যাও। অনেক দিন ধরে অফিসে যাওয়া হয় না, তোমার অফিসের কি অবস্থা কে জানে। আচ্ছা, বাবাকে কি তাড়াতাড়ি বের করে আনা যায় না? না, বের করে আনা যায় না। আদালত যে শাস্তি দিয়েছে সেটাই মেনে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। হয়তো তারা খারাপ লোক ছিল, কিন্তু আইন তো নিজের হাতে তুলে নিয়েছি, তাই না? তারপর ফারিয়ার সঙ্গে কথা বলে ওয়াশরুমে চলে গেলাম, আর ওয়াশরুমে এসে গোসল করে রুমে এসে রেডি হয়ে নিলাম। আর গিয়ে দেখি ফারিয়া রান্নাঘরে রান্না করছে। আমি কি পিছন থেকে ওকে জড়িয়ে ধরলাম আর গলায় চুমু দিতে লাগলাম, আর এভাবে সময়টা পার হয়ে গেল। আমি সকালে নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসের সাথে কি কাজের চাপ অনেক, আর আমি নিজের কাজগুলো করতে লাগলাম। দুপুরবেলা ফারিয়া একটা কল দিয়েছিল, কিন্তু আমি ধরতে পারিনি। বিকেলবেলা আমি অফিসে বসে কাজ করছিলাম, আর তখন আবার ফারিয়া কল দিল। ফারিয়া আমাকে একের পর এক কল দিতে লাগলো। আমি এক সময় কলটা ধরলাম, আর তখন আমি বললাম, আসলে ওই সময় একটু মিটিংয়ে ছিলাম, তাই তোমার কলটা ধরতে পারিনি। বলো, তোমার জন্য কি কিছু আনতে হবে? আর ওষুধ কি আছে? একটু তাড়াতাড়ি বাসায় আসবে প্লিজ, আমার শরীরটা কেমন যেন লাগছে, একটু আগে বমি হয়েছে, মাথাটা কেমন যেন ঘুরছে, তাই শুয়ে আছি। মনে হয় দুপুরবেলা উল্টোপাল্টা কিছু খেয়েছিলে, তাই না? আমি এত করে বললাম যে ওষুধগুলো সঠিকভাবে খাবে, কেন যে তুমি এমন করো? আরে না, আমি তো সঠিকভাবে ওষুধ খেয়েছি, তুমি যেভাবে বলেছিলে সেভাবে তো খেয়েছি। তুমি যে আমার সঙ্গে কতবার উল্টাপাল্টা কাজ করেছিলে মনে নেই? আমার মনে হয় আমি প্রেগনেন্ট। সত্যি? তুমি পেমেন্ট মানে তুমি কীভাবে প্রেগনেন্ট হলে? আমার তো কোনো কিছু মাথায় ঢুকছে না। দেখো, এমন হাসবে না কিন্তু, আমার কিন্তু অনেক রাগ হচ্ছে। তাড়াতাড়ি বাসায় আসো, আমার একা ভালো লাগছে না, তোমাকে চাই। আর আসার সময় তেঁতুলের আচার আনবে। ঠিক আছে পাগলি, আমি এখনই আসছি। আর আসার সময় তোমার জন্য তেঁতুলের আচার নিয়ে আসবো, চিন্তা করো না। তারপর আমি কল কেটে দিলাম, আর অফিসের কাজগুলো গুছিয়ে বের হলাম। বাসায় যাব। আমি আচার নিয়ে বাসায় ফিরলাম, আর বাসায় ফিরে দেখি ফারিয়া বিছানায় শুয়ে আছে। আমি আচারটা পাশে রেখে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম, আর তখন ফারিয়া আমাকে তার উপরে ফেলে দিয়ে আর ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এসে বলতে লাগলো, আমার তো এখন আপনাকে লাগবে। আমি তো এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম। জানো, আমি আজকে অনেক খুশি। বলো, তুমি কি চাও? আমাকে তুমি একটা সুন্দর দেখে আম্মু উপহার দেবে, তাহলেই হবে। তাছাড়া এখন কিন্তু আদর করা বন্ধ, যে পর্যন্ত আমাদের ভালোবাসা উপহারটা পৃথিবীতে না আসে। এই না না, আমি থাকতে পারবো না, কিন্তু আমার তোমাকে লাগবে, মানে তোমাকেই লাগবে, আর এক্ষুনি লাগবে। তাড়াতাড়ি আসো। আচ্ছা, তোমার এমন বাচ্চাদের মতো সবটা আর পরিবর্তন করবে না, তাই না? সব কিছু তেমন বায়না করা লাগে তোমার, কদিন পর মা হবে, তবুও তোমার আর কোনো পরিবর্তন হলো না। তখন ফারিয়া আমার কানে কানে এসে ফিসফিস করতে লাগলো, কি করতে পরিবর্তন হবে শুনি? আমার ভালোবাসাকে আমি আদায় করব, তাতে তোমার কি? হ্যাঁ, আমাকে আমার ভালোবাসা আদায় করতে দাও। এসব দুষ্টুমি না করে এখন রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে এখন ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার কি বলে দেখি, কিছু নিয়মকানুন লিখে দেবে। আমি ডাক্তারের কাছে এই জন্যই যাব না, কারণ ডাক্তারের কাছে গেলে শুধু এটা খাবে না, ওটা খাবে না, কত কত নিয়মকানুন দিয়ে থাকে। এটা বললে হবে না, উঠো, রেডি হয়ে নাও, আমি ওয়াশরুম থেকে আসছি, তাড়াতাড়ি করো, পরে কিন্তু চেম্বার বন্ধ করে ফেলবে। আমি তো রেডিই হব না, এটা কিন্তু সত্যি কথা। তুমি যদি পারো আমাকে রেডি করে দাও, আমি কোনো কিছুই করতে পারবো না। এই যে আমি এখানে বসে থাকবো। ইচ্ছা করছে তোমাকে এখন কয়েকটা থাপ্পড় দিই, মানে লজ্জা শরম তো নাই এখন মনে হয়। দিনের বেলা আমি আপনাকে সব কিছু পড়িয়ে দিই, তাই না? তোমার জিনিস, তুমি কি করবে সেটা তুমি ভালো জানো। এখানে আমি কি বলবো? ও তাই নাকি? তা আপনি যে আমার সঙ্গে রাতে উল্টাপাল্টা কাজ করেন,
সে সময় আপনার লজ্জা শরম কোথায় থাকে? আমি আর কোনো কথা বললাম না, হেসে দিলাম। তারপর আমি ফারিয়াকে রেডি করে দিলাম, আর ফারিয়া কালো বোরকা হাতে পায়ে মোজা। আমি ফারিয়াকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসলাম, আর ডাক্তার কিছু কথা বলল। তারপর ফারিয়াকে ডাক্তার দেখিয়ে বাসায় চলে আসলাম, আর বাসায় এসে ফারিয়া রান্না করে চলে গেল। আমিও ফারিয়ার সাথে রান্না করে গিয়ে ফারিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে আছি, আর ফারিয়া রান্না করছে। আর এভাবে আমাদের সময়টা পার হয়ে গেল। রাতের বেলা খাবার খেয়ে ফারিয়া আমার বুকে শুয়ে আছে, আর মাঝে মধ্যে আমাকে খোঁচা দিচ্ছে। আর আমি বললাম, দুষ্টুমি না করলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? ডাক্তার বলছে নিয়মিত ঘুমানোর জন্য। ঘুমাও, এখন অনেক রাত হয়েছে। আমি তো আছি, আমি ঘুমাবো না। আজকে আপনার সঙ্গে রোম্যান্স করব। আজকে আমার অনেক আনন্দের দিন। মায়ের খাওয়ার ইচ্ছা আছে তোমার? মনে হয় অনেকদিন মায়ের খাওয়া হয় না, তাই না? চুপচাপ ঘুমাও। এত কথা বলতে পারো তুমি? তুমি তো আমাকে জ্বালাচ্ছ। তোমাকে জ্বালানোর জন্যই তো আমি আছি। এখন আমি জ্বালাচ্ছি, কয়দিন পর দুজন মিলে যে জ্বালাবো, তখন আপনার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছেন? আমি ফারিয়ার টুটের কাছে এসে গিয়ে কথা বলতে লাগলাম। ফারিয়ার গরম নিঃশ্বাস আমার কাছে এসে পড়ছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। ফারিয়াকে নিয়ে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এভাবে না হয় চলতে থাকুক আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্প। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি বাসা থেকে বের হলাম, উদ্দেশ্য রাজুর সঙ্গে দেখা করব একটা বিশেষ দরকারে। আমি হাঁটতে হাঁটতে রাজুর কাছে চলে আসলাম, আর এসে রাজুর পাশে বসলাম। আর তখন রাজু আমাকে বলতে লাগলো, দোস্ত, তুই কি সত্যি সত্যি মিথিলাদের বাসায় যাবি? কিন্তু তুই কোথায় আর মিথিলা কোথায় এটা একবার ভাবতে পেরেছিস? তুই তো চাইলে সরাসরি বিয়ের প্রস্তাবে দিতে পারিস। তাহলে ওদের বাসায় যাওয়ার কি দরকার এত কষ্ট করে? হ্যাঁ এটা ঠিক, আমি চাইলেই ওদের বাসায় বিয়ের প্রস্তাব দিতে পারি। কিন্তু আসলে কি জানিস, ওরা যদিও রাজি হয় তাহলে আমার বাবা টাকা থেকে রাজি হবে, এবং যেটা আমি ঘৃণা করি। আমি চাই যে কেউ আমার বাবার টাকা থেকে নয়, আমাকে ভালোবাসবে। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু তুই আন্টিকে কি করে ম্যানেজ করবি? আর তোর কলেজের কি হবে? তার মানে কি কলেজে যাবি না? আমি মাকে কোনো কিছু একটা ম্যানেজ করে নেব, কিন্তু সমস্যাটা হলো বাবাকে নিয়ে। বাবা তো কোনো কিছুতেই রাজি হবে না। বাবার কাছে মিথ্যা কথা বলতে হবে, আর কলেজে যাব। সমস্যা কি? লুকিয়ে। আর সকল কিছু হেল্প করবি তুই, প্লিজ দোস্ত। আমি না হয় তোকে সাহায্য করলাম, কিন্তু তুই কি শিওর যে তুই মিথিলার মন জয় করতে পারবি এভাবে? তাছাড়া তোকে ছাড়া তো আমি একা হয়ে যাব। আরে বেটা, তোর সঙ্গে তো আমার সব সময় যোগাযোগ হবে। তুই তো আমার সব কিছু করে দিবি, বুঝতে পারলি না? আর আমি এখন বাসায় যাব, মাকে ভালো করে বুঝিয়ে বলতে হবে। দেখি মা কি বলে। তুইও বাসায় চলে যা, আর কালকেই মিথিলাদের বাসায় এন্ট্রি নিতে পারি। তারপর আমি রাজুর সঙ্গে আরও কিছু কথা বলে বাসায় চলে আসলাম। আর বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেলাম, আর গিয়ে দেখি মা রান্না করছে। আমি মাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম, আর মাকে বলতে লাগলাম, মা তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল, বলো তুমি না করবে না আমাকে? আমি যাই করব, তুমি শুধু আমাকে সাপোর্ট করবে, প্লিজ মা। তোর আশাতেই আমি বুঝতে পেরেছি যে তোর কোনো কিছু একটা আবদার থাকবে। তা এত ঢং না করে বলে ফেল, তোর কি আবদার? মা আমি কয়েকদিনের জন্য একটু বেড়াতে যেতে চাই। বেড়াতে বলতে বন্ধুদের সঙ্গে ঘুরবো কয়েকদিন। প্লিজ মা, তুমি বাবাকে একটু ম্যানেজ করে নাও। সামনে তোর ইয়ার চেঞ্জের পরীক্ষা, আর তুই এখন বলছিস কয়েকদিনের জন্য বেড়াতে যাবি? তোর কয়েকদিন বলতে তো এটা অনেক দিন বোঝায়। তুই স্পেসিফিক করে বল কয়েকদিনের জন্য যাবি। এই ধরো 15 দিনের জন্য বেড়াতে যাব। প্লিজ মা, তুমি একটু বাবাকে ম্যানেজ করে নাও। আমি যে তোমার একমাত্র ছেলে, লক্ষ্মী মা আমার। কিন্তু তোর পরের দিন তো 15 মাস লেগে যেতে পারে। তোকে আমি আর এখন আর বিশ্বাস করছি না। তুই আমাকে সত্যি করে বল, তুই আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছিস? মা আমি তোমার কাছে গিয়ে কোনো কিছু লুকাই? তুমি বলো। আমি শুধুমাত্র ঘুরতে যাব, আর তুমি তো আর একা থাকবে না। তুমি চাইলে তোমার আদরের বাতিজি মিমকে নিয়ে আসতে পারো। আমাকে গিয়ে নিয়ে আসতে হবে না, আমি নিজেই বাসায় চলে এসেছি। আন্টি, তোমাকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়েছিল, তাই চলে আসলাম। বিড়ালের কথা বলতে না বলতে বিড়াল হাজির। আচ্ছা, তোর কি একটু লজ্জা শরম নেই? তোকে কি আমি দাওয়াত দিয়েছি আমাদের বাসায় আসার জন্য? তোকে কেন দাওয়াত দিতে হবে? আমি আমার আন্টির বাসায় আসবো, এতে তুই বলার কে?
আন্টি, তোমাকে অনেক খবর দেওয়ার আছে। চলো সবাই, চলো বসে বসে তোমাকে এক এক খবর দেই। এই বলে মিম মাকে সোফায় নিয়ে গেল আর দুজনে বসে গল্প করতে লাগলো। আর আমি তো বয়ে চুপ করে আছি। মিম হলো আমার মামাতো বোন, আমরা একই সঙ্গে পড়াশোনা করি। আমার রেজাল্টের খবর নিয়ে আসেনি তো। আমি তাড়াতাড়ি করে রুমে চলে আসলাম আর রুমে এসে শুয়ে শুয়ে ফোন টিপছি। আর বেশ কিছুক্ষণ পরে মা আমার রুমে আসলো, হাতে হয়তো আমার সার্টিফিকেট। মা আমাকে এসে বলতে লাগলো, শাহরিয়ার, আমি কি তোকে এই জন্য তোকে কলেজে পাঠাই? কলেজে গিয়ে বাজে বন্ধুদের সাথে মিশবি আর পরীক্ষায় গিয়ে নকল করবি, রেজাল্ট খারাপ করবি। আজকে তোর বাবা আসুক। মা আমাদের ক্লাসের মধ্যে সবারই রেজাল্ট খারাপ হয়েছে আর মিম রেজাল্ট ভালো করেছে। মিমের কি কোনো কাজ আছে নাকি? তাই তো মিম সারাদিন পরে আর ভালো রেজাল্ট করেছে। আমি কি তোকে বাড়িতে কোনো কাজ করতে দেই? আমার যত কষ্ট হোক, আমি তোকে কোনো কষ্ট করতে দেই না। বাজে বন্ধুদের সঙ্গে আড্ডা দিবি আর বছর শেষে খারাপ রেজাল্ট নিয়ে বাসায় ফিরবি। মিম না থাকলে তো আমি কখনো জানতেই পারতাম না। তারপর মা আমাকে অনেক কথা বলে চলে গেল। একটু পর মিম চলে আসলো আর এসে দরজাটা হালকা চাপিয়ে দিল আর আমার কাছে এসে বলল, হাই জানু, কেমন আছো তুমি? কেমন দিলাম বাসটা? এখনো তো বাস খাওয়ার জন্য বাকি আছে। আগে আঙ্কেল আসুক, তারপর বাকিটা দেখা যাবে। দেখ এভাবে আমাকে বাস দিস না প্লিজ। বাবু যদি আমার এই রেজাল্টের খবর জানে তাহলে আমাকে মেরেই ফেলবে। তুই যা বলবি আমি তাই করব। তুই ঠিক বলছিস তো? আমি যা বলবো তুই তাই করবি? ঠিক আছে, তাহলে আমার সঙ্গে তুই প্রেম করবি আজকে সারা রাত, বুঝতে পেরেছিস? দেখ মিম, আমি তোকে সেই ছোটোবেলা থেকে বোনের মতো মনে করি, কিন্তু তুই যেটা চাচ্ছিস সেটা কোনোদিনও সম্ভব না। এমনকি তোর জন্য আমার কোনো ফিলিংসও কাজ করে না। তাহলে কার জন্য ফিলিং কাজ করে? ওই অহংকারী মেয়ে মিথিলার জন্য? আমি না তোকে বলেছি তুই মিথিলার সঙ্গে কোনো কথা বলবি না। এখন থেকে শুধু আমার সাথে কথা বলবি আর শুধুমাত্র আমাকে ভালোবাসবি। দেখ আমি মেনে নিয়েছি মিথিলা একটু অহংকারী, তবে সেটা আমার ভালোবাসা দিয়ে তাকে আমার মতো বানিয়ে নেব, কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমি তাকে অনেক ভালোবাসি, তার জন্য আমি সব কিছু করতে পারবো। সে ছোটোবেলায় মিথিলার মা মারা গিয়েছেন আর সেই থেকে মিথিলা একটু এরকম হয়ে গিয়েছে। তুই কত বছর ধরে মিথিলাকে চিনিস? আমি তো তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, অথচ তুই আমার ভালোবাসার কোনো দাম দিলি না। এই 1 বছর হলো তুই মিথিলাকে পছন্দ করিস আর তার জন্য এতটা পাগল হয়ে গেছিস। দেখ ভালোবাসা হঠাৎ করে সৃষ্টি হয় আর মিথিলার জন্য আমার অনেক ফিলিংস কাজ করে, সেটা আমি তোকে কখনো বোঝাতে পারবো না। তোকে আমি ওইভাবে কখনো ভেবে দেখিনি। তুই আমার থেকে অনেক ভালো ছেলে পাবি। আমি তো অন্য কাউকে চাই না, আমি তো শুধু তোকে চাই। তোর জন্য আমি মিথিলার সঙ্গে বন্ধুত্ব ভেঙে দিয়েছি। আমি ওর সঙ্গে কখনো কথা বলি না। তুই একটু বুঝতে চেষ্টা কর। দেখ আমার আর তোর সঙ্গে কথা বলতে কোনো ইচ্ছা করছে না। তুই তোর রুমে যা আর গিয়ে রেস্ট কর, আমাকে আমার মতো থাকতে দে। আমি আর কোনো কিছু শুনতে চাই না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি উল্টোপাল্টা কিছু করতে বাধ্য হব। তুমি নিজেও জানো না যে আমি কি করতে পারি। আমিও তোমাকে ভালো থাকতে দেব না, বলে দিলাম। দেখ মিম, জোর করে কোনো সময় ভালোবাসা হয় না, বুঝতে পারছিস তুই? এখন আমার রুম থেকে বেরিয়ে যা আর আমার সঙ্গে আর কোনোদিন কথা বলবি না। তোর ব্যবহার দিন দিন এতটা খারাপ হয়ে যাবে এটা আমি কখনো কল্পনা করিনি। আমি যে তোকে না পাই তাহলে আমি কাউকে বলতে দিব না, এটা মনে রাখবি। আর এই জন্য আমি সকল কাজ করতে পারবো, আমার কাছে একটু খারাপ লাগবে না।